বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, পৌরনীতি ও সুশাসন প্রভাষক, আমিরউদ্দিন কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আমি আজকে প্রথম বর্ষের স্টুডেন্টদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো এবং কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব। প্রথম বর্ষের যারা স্টুডেন্ট আছো, তোমরা সকলে আমার ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে। আমি গত ক্লাসে তোমাদের সামনে পৌরনীতি সংজ্ঞা সহ পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম। আশা করতেছি তোমরা আমার ক্লাসটা শুনেছো এবং আহ, সেই অনুযায়ী তোমরা খাতার মধ্যে লিখে তোমরা প্র্যাকটিস করেছো এবং এটা প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমরা এই বিষয়টা আয়ত্ত করতে পারবে। তো আমি আজকে পৌরনীতি পাঠের যে প্রয়োজনীয়তা এটা সম্পর্কে কিছু আলোচনা করব এবং সুশাসন সম্পর্কে কিছু আলোচনা করব। তো আমি শুরুতেই পরিণীতি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করতেছি। পরিণীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিক জীবনের কার্যাবলী আলোচনা করাই হলো পরিণীতির কাজ। আহ পরিণীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হিসেবে রাষ্ট্রের সব দিকের উপর আলোকপাত করে এবং নাগরিক জীবনকে এখানে পরিণীতি জীবন সম্পর্কে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা করে বলে পরিণীতি পাঠের আবশ্যকতা অনস্বীকার্য। তো আমরা কেন পরিণীতি আসলে পাঠ করব, আমাদের কেন প্রয়োজন এই পরিণীতি পাঠ করা, এবং পরিণীতি পাঠ এর মাধ্যমে আমরা কি কি জানতে পারবো, এখন এগুলো আমরা দেখব। এক নাম্বার হচ্ছে, সুনাগরিক হওয়ার জন্য আমাদের পরিণীতি পাঠ করা প্রয়োজন। সুনাগরিক হওয়ার জন্য পরিণীতি পাঠ অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ একজন নাগরিককে যখন সুনাগরিক হিসেবে পরিণত হতে হয় বা সুনাগরিকে যদি পরিণত হতে চায়, তাহলে রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক যে সম্পর্ক অধিকার এবং কর্তব্যের দ্বারা নির্ধারিত। আহ আর এই অধিকার ও কর্তব্য পালনের জন্য সর্বাগ্রে নাগরিকদের হতে হবে কি সুনাগরিক। কেননা সুনাগরিক হলেই সে তার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হবে। সুনাগরিকের জন্য তিনটা গুণ দরকার, তা হলো বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেক। পরিণীতি পাঠের মাধ্যমে নাগরিকদের মধ্যে এগুলো বিকশিত হয়। সুতরাং সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ এবং অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য পরিণীতি পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা পরিণীতি পাঠের যে প্রয়োজনীয়তা, এটা 2 নম্বর কোটেশনে আসি। 2 নম্বর কোটেশন হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে জানার জন্য। প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উল্লেখ থাকলেও পরিণীতি পাঠ ছাড়া আসলে এই সম্পর্কে জানা সম্ভব হয় না। পরিণীতি নাগরিকদের অধিকার, কর্তব্য সহ সকল বিষয় সম্পর্কে সবিস্তারে আলোচনা করে। কিভাবে নাগরিকদের অধিকার সংরক্ষিত হবে, সমাজ ও রাষ্ট্রে নাগরিক কিভাবে তার ব্যক্তি স্বাধীনতা বজায় রাখবে। সুতরাং পরিণীতি জ্ঞান থাকা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য, এবং এর মাধ্যমে আসলে একজন নাগরিক রাষ্ট্রে বসবাস করার ফলে তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হয়। 3 নম্বরে স্বদেশ প্রেম জাগ্রত করার জন্য। প্রত্যেক নাগরিককে সত্যিকার স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করার জন্য পরিণীতি পাঠ আবশ্যক। কেননা একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে প্রকৃত দেশপ্রেমিক নাগরিকের কর্মকাণ্ডের উপর। দেশপ্রেমিক নাগরিকরা রাষ্ট্রের অমূল্য সম্পদ। পরিণীতির জ্ঞান নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের জন্য ত্যাগী হতে শেখায়। তাই দেশ ও জাতির স্বার্থে পরিণীতি পাঠ আবশ্যক। এজন্য অধ্যাপক পল জান জ্যানেট বলেন, স্বদেশ প্রেম জাগ্রত করার জন্য পরিণীতির জ্ঞান খুবই জরুরি। 4 নম্বরে আসি, এখানে আছে হচ্ছে উন্নত জীবন লাভের জন্য। উন্নত জীবন লাভ করতে চাইলে অবশ্যই পরিণীতি পাঠ করতে হবে। নাগরিকরা যদি উন্নত জীবন যাপন করতে চায়, সমৃদ্ধশালী পরিবেশ সৃষ্টি করতে চায়, সেটা অবশ্যই আহ
তাদের পৌরনীতি পাঠ করতে হবে। অ্যারিস্টটল বলেন, মানুষের সুন্দর জীবনযাপনের জন্য রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং উন্নততর জীবন বিধানের জন্য অব্যাহতভাবে টিকে থাকবে। এবং বলতে পারি, লাভ করার জন্য রাষ্ট্রের সৃষ্টি অস্তিত্বের জন্য মানুষের পক্ষে রাজনৈতিক জ্ঞান ও প্রজ্ঞা, আকাঙ্ক্ষা ও প্রবণতা, আচরণ ও ব্যবহারের শিষ্টতা এবং সুস্থতার জন্য পরিণতি পাঠ আবশ্যক। এবং আসলে উন্নত জীবন কিভাবে লাভ করা যায়, উন্নত জীবন লাভের জন্য যা যা দরকার হয় এগুলো আসলে পরিণতিতে আলোচনা করা হয়, যেমন মূল্যবোধ, আচরণ, অভ্যাস, নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধা প্রভৃতি। এই এই জন্য উন্নত জীবন লাভ করার জন্য আমাদের পরিণতির জ্ঞান থাকা আবশ্যক। 5 নম্বরে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভের জন্য। পরিণতি পাঠের মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সরকারের বিভিন্ন বিভাগের গঠন প্রণালী, ক্ষমতা ও কার্যাবলী, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আইন স্বাধীনতা, নির্বাচন, জনমত, সংবিধান, বিচার বিভাগ প্রভৃতি বিষয়ে সুস্পষ্ট ধারণা ও জ্ঞান লাভ করার জন্য পরিণতি পাঠ আবশ্যক। কল্যাণ রাষ্ট্রের ধারণা লাভের জন্য। বর্তমান আধুনিক রাষ্ট্র বলতেই আমরা বুঝি কল্যাণমূলক রাষ্ট্র। বর্তমানে কোনো রাষ্ট্র আর পুলিশি রাষ্ট্র নয়, সব রাষ্ট্রের চরিত্র হলো কম বেশি কল্যাণকামী রাষ্ট্র। আর পরিণতি পাঠের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। যে রাষ্ট্র নাগরিকদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি পূরণ করে উন্নত জীবন সমাজ জীবনের নিশ্চয়তা বিধান করে, তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। কল্যাণ রাষ্ট্র বাস্তবায়নে রাষ্ট্রকে নানাবিধ কর্মসূচি গ্রহণ করতে হয়, যা বাস্তবায়নে সচেতন নাগরিকরা বিভিন্ন ভূমিকা পালন করে। সুতরাং এই আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ও কর্মসূচি সম্পর্কে জ্ঞান লাভের জন্য পৌরনীতির পাঠ আবশ্যক। 7 নম্বর হচ্ছে নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান লাভের জন্য। নাগরিক যদি তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এগুলো সম্পর্কে জ্ঞান করতে চায়, তাহলে পরিণতি পাঠ করতে হবে। পরিণতি যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, সেহেতু নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে যত আলোচনা সেগুলা পরিণতিতেই বিদ্যমান রয়েছে। এবং এটা পরিণতির একটা উদ্দেশ্য যে নাগরিকতার সাথে জড়িত সব প্রশ্ন সম্পর্কে আলোকপাত করা। অতীতে বিভিন্ন রাষ্ট্রে নাগরিক জীবনের ধরন কেমন ছিল, বর্তমানে কেমন হয়েছে এবং অতীত ও বর্তমানের শিক্ষা দিয়ে ভবিষ্যৎ জীবন কেমন হওয়া উচিত তার সুস্পষ্ট ধারণা পরিণতির মাধ্যমেই জানা যায়। 8 নম্বর হচ্ছে সুশাসন সম্পর্কে ধারণা লাভ করা। সুশাসন, বর্তমানে পরিণতির সাথে সুশাসন বিষয়টি জড়িত। এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় নতুন চিন্তা ভাবনা এসেছে। একটি রাষ্ট্র যদি সুশাসনের ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে সে রাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। সুতরাং সুশাসন নিশ্চিত করার জন্য সুতরাং সুশাসন নিশ্চিত করার জন্য আমাদের যে বিষয়গুলো দরকার, আসলে রাষ্ট্রে যা প্রতিষ্ঠা করা দরকার, যেমন আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা, নাগরিকদের মৌলিক অধিকার প্রদান, ক্ষমতার সুষম বন্টন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনিক দুর্নীতি কমানো, গতিশীল করা, স্থানীয় সরকার শক্তিশালী করা, কার্যকরী আইনসভা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি বিষয়, এগুলো হচ্ছে সুশাসনের জন্য অপরিহার্য। সুতরাং এই সমস্ত বিষয় যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের পরিণতি পাঠ করতে হবে। 9 নম্বরে আসি আমরা প্রশাসনিক জ্ঞান বৃদ্ধির জন্য। প্রশাসনিক জ্ঞান বৃদ্ধির জন্য অবশ্যই পরিণতি পাঠ করা দরকার, কারণ পরিণতির অধ্যয়নের মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরে যে প্রশাসন সম্পর্কে যে একটা ধারণা সেটা পাওয়া যায়। পরিণতি রাষ্ট্রের প্রশাসন যন্ত্র সম্পর্কে জ্ঞান দান করে। কল্যাণকামী রাষ্ট্রের পূর্ব শর্তই হলো জনকল্যাণমুখী প্রশাসন। আর এই জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে পরিণতি পাঠের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক। 10 নম্বরে আছি, এখানে দেওয়া আছে গণতন্ত্রের বিকাশ সম্পর্কে জ্ঞান লাভের জন্য। শাসন ব্যবস্থার
জনপ্রিয়তার দিক থেকে সর্বাগ্রে আছে গণতন্ত্র। এটি সবচেয়ে ভুল প্রচলিত শাসন ব্যবস্থা। জনগণের শাসন ব্যবস্থায় হলো গণতন্ত্র, তাই পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে গণতন্ত্র সম্পর্কে নাগরিকরা সচেতন হতে পারে এবং সমাজের সর্বক্ষেত্রে গণতন্ত্র বাস্তবায়ন করতে পারে। যদিও পূর্ণাঙ্গ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাস্তবায়ন করা খুবই কঠিন, তবুও পৌরনীতি পাঠের মাধ্যমে গণতন্ত্রের সমস্যাগুলো কাটিয়ে কিভাবে গণতন্ত্রকে সুসংহত করা যায় তা জানা যায়। 11 নম্বর হচ্ছে সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য। নেতৃত্বের মাধ্যমে, একটা সঠিক নেতৃত্বের মাধ্যমেই আহ একটা জনসমাজ আসলে একটা জাতিতে পরিণত হতে পারে। এবং এই নেতৃত্বের যে গুণাবলী, নেতৃত্বের মধ্যে কি কি গুণ থাকা দরকার, নেতার মধ্যে কি গুণ থাকা দরকার, নেতৃত্বের সমস্যাগুলো কি কি এবং কিভাবে সমাধান করা যায়, সেই সমস্ত পদক্ষেপ এর ব্যাপারে মূলত পৌরনীতিতে আলোচনা করা হয়। তারপরে আমরা 12 নম্বরে আসি। এখানে 12 নম্বর কোটেশন হচ্ছে সুষ্ঠু সমাজ গঠনের জন্য। মানুষ সামাজিক জীব, সমাজে দলবদ্ধভাবে বসবাস করে সামাজিক রীতিনীতি মেনে সুন্দরভাবে জীবন পরিচালনা করা মানুষের ধর্ম। আর সমাজে বসবাস করতে গিয়ে, সামাজিক রীতিনীতি মানতে গিয়ে মানুষকে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের সৃষ্টি করতে হয়েছে। রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকার অন্যতম শর্ত হলো সামাজিক শৃঙ্খলা এবং নাগরিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক। পৌরনীতি নাগরিকদের সুষ্ঠু সুসম্পর্কপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিক জীবনকে অর্থবহ পূর্ণাঙ্গ করে তোলে। এই জন্য আসলে সুষ্ঠু সমাজ গঠনের শিক্ষার জন্য পৌরনীতি পাঠ অত্যাবশ্যক। তারপরে আমরা লাস্ট কোটেশন আলোচনা করবো, সেটা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। পৌরনীতি পাঠ করলে আসলে আহ পৌরনীতি যে অন্যতম আলোচ্য বিষয়, সেটা হচ্ছে নাগরিকের যাবতীয় বিষয় নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা। নাগরিকতার যে 3টা দিক আছে, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, আর রাষ্ট্রের লক্ষ্য হলো নাগরিকের কল্যাণ করা। নাগরিক তার কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের প্রতি যেমন আনুগত্য প্রকাশ করে, তেমনি রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। একজন সুনাগরিকের কর্তব্য হলো রাষ্ট্রের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বদা কাজ করা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার জন্য পৌরনীতি পাঠ করা একান্ত জরুরি। অতএব সমাজ ও রাষ্ট্রের সদস্য হিসেবে পরিপূর্ণ জ্ঞান লাভ করার জন্য পৌরনীতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন আমরা আসবো সুশাসন সম্পর্কে একটু ধারণা নিব। আমি পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে যেটুকু বললাম, এগুলো ভালোভাবে তোমরা নোট ডাউন করবে এবং ভালোভাবে বাসায় সংজ্ঞা এখন আলোচনা করবো। সুশাসন কাকে বলে? বর্তমান বিশ্বের একটা আধুনিক ও জনপ্রিয় ধারণা হচ্ছে সুশাসন। কারণ হচ্ছে আধুনিক রাষ্ট্র যেগুলা, রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে এখানে সুশাসন ছাড়া আসলে এই রাষ্ট্রগুলোর যে উন্নয়ন, সার্বিক উন্নয়ন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন, এগুলো আশা করা যায় না। এই জন্য বলা হয় যে সুশাসন রাষ্ট্রের সার্বিক উন্নয়ন তথা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত। সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত 1989 খ্রিস্টাব্দে। বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করা হয়। আসলে বিশ্ব ব্যাংকের মাধ্যমে সুশাসন ধারণাটি জনপ্রিয় হয়। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স, অর্থাৎ সুশাসন এটা হচ্ছে গুড, যার অর্থ সু, এবং গভর্নেন্স, যার অর্থ শাসন। সুশাসনকে আমরা যদি আহ ভেঙে ভেঙে উচ্চারণ যেটা করি, সেটা হচ্ছে ইংরেজিতে যদি ভাঙি, তাহলে এখানে গুড গভর্নেন্স হয়। গুড অর্থ হচ্ছে সু এবং গভর্নেন্স অর্থ শাসন। এই দুটি প্রত্যয়ের সমন্বয়ে গঠিত। তাই সুশাসনকে স্পষ্ট ভাবে বুঝতে হলে গভর্নেন্স বা শাসন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এখানে সুশাসনের অনেকে সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সংজ্ঞা আমি আলোচনা করব। সুশাসন এর সংজ্ঞা দিয়েছেন দিয়েছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখানে বলা হয়েছে সুশাসন হলো অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের চর্চা, যার মাধ্যমে একটি দেশের সব স্তরের কার্যাবলী পরিচালনা করা যায়। মোহাম্মদ খানের মতে, উনি বলছেন সুশাসন হলো একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের কার্যকর ব্যবস্থা
তবে ব্যবস্থাটি হবে উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায্য সমতাপূর্ণ। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে একটা সংজ্ঞা দেওয়া আছে সুশাসনের, সেটা হচ্ছে শাসন পদ্ধতি, শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সুশাসন বলা হয়। ল্যান্ডেল মিলস সুশাসনের একটা ভালো সংজ্ঞা দিয়েছেন। মানে হচ্ছে উনি বলেছেন উত্তম শাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি অন্তর্নিহিত ভাষা ও আচরণ কাঠামো হলো সুশাসন। সর্বশেষে আহ সুশাসনের একটা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককরনি। তিনি বলেছেন সুশীল সমাজ আর মধ্যকার সম্পর্ককে সুশাসন বলে। তিনি সবচেয়ে গ্রহণযোগ্য ভালো সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাকে মিনিমাম 3 থেকে সংজ্ঞা মুখস্থ করার চেষ্টা করব। আসলে এখান থেকে আমরা এবং বিচার বিভাগ যদি সেই আহ, বিচার সঠিকভাবে করতে পারে, যে কোনো প্রকার প্রকার প্রভাব প্রভাব মুক্ত থেকে, তাহলে এটা আশা করা যায় যে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। আমি সুশাসনের বৈশিষ্ট্যে সর্বশেষ কোটেশনটি আলোচনা করব, সেটা হচ্ছে আহ, সরকারের বৈধতা। সুশাসনের ক্ষেত্রে সরকারকে অবশ্যই বৈধ হতে হবে, কারণ সরকার স্থিতিশীল ও বৈধ না হলে সুশাসন সম্ভব নয়। অবৈধ সরকার স্বেচ্ছাচারী ও দুর্নীতি পরায়ণ হয়। সামরিক ও অগণতান্ত্রিক শাসন কখনোই সুশাসন হতে পারে না। এই জন্য দরকার আহ প্রত্যক্ষ যে বা পরোক্ষ যে ভোটাধিকার ব্যবস্থা, ভোটের মাধ্যমে আহ সরকার যে নির্বাচিত হয়, এবং গণতান্ত্রিক উপায়ে যে সরকার নির্বাচিত হয়, আসলে সেই সরকারকেই আমরা বৈধ সরকার বলতে পারি। সরকারের বৈধতা ও অবৈধতার প্রশ্ন সুশাসনকে চরমভাবে বাধাগ্রস্ত করে। এই জন্য সরকারের বৈধতা সুশাসন প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ একটা শর্ত বলে ধরা যায়। এছাড়াও শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সততা, লিঙ্গ বৈষম্যের অবসান, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রশাসনের সেবাধর্মী মনোভাব, নৈতিক মূল্যবোধ ও নিরপেক্ষতা, গণমাধ্যমের স্বাধীনতা, সুশীল সমাজের ভূমিকা, গণতান্ত্রিক মনোভাব, নিয়ম শৃঙ্খলা, কর্তব্য পরায়ণতা ইত্যাদি। উপর্যুক্ত আলোচনা শেষে আমরা পরিশেষে বলতে পারি সুশাসন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সুখী সমৃদ্ধ মানব সমাজ গঠন করা যায়। তবে পৃথিবীর খুব কম রাষ্ট্রেই সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। কেননা সুশাসন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করা যে কোনো রাষ্ট্রের পক্ষে কষ্টসাধ্য কাজ। তবে শাসক ও শাসিত সবার আন্তরিক প্রচেষ্টা এবং লক্ষ্য অর্জনের অটুট মনোভাব থাকলে সুশাসন প্রতিষ্ঠার এই কষ্টসাধ্য কাজটি সহজ করে সমাজ, রাষ্ট্র ও দেশের সার্বিক উন্নয়ন সাধন করা সম্ভব। তো আমি আজকে এখানে যতটুকু আলোচনা করলাম, তোমাদের এখানে আমি পরবর্তী ক্লাসের জন্য দুইটা কোশ্চেন রাখবো। সেটা হচ্ছে পরিণতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, এটা তোমরা শিখবে, এবং সুশাসনের সংজ্ঞা দাও। এখানে মিনিমাম 3টা সংজ্ঞা দিতে হবে। তারপরে তোমরা একটা কোশ্চেন করবে, সেটা হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য নাম। এই কয়েকটি কোশ্চেন তোমরা পরবর্তী ক্লাসে শিখে আসবে। আশা করতেছি তোমরা আমার ক্লাসটা মনোযোগ শুনেছো। যাই